গতদিন হচ্ছে আহ আজকে সম্ভবত মোকাবিলা ভাই পারবেন না। আহ আমি চেষ্টা করছি, লিস্ট যদি শেয়ার না হয় তাহলে আমি আসলে গ্রুপে দিয়ে দিব। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা কি যাচ্ছে স্ক্রিন? আপু আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। না ম্যাডাম, না দেখা দেখ যাচ্ছে না। আচ্ছা, আমি শুরু করে দেই। যদি দেখা নাও যায় আমি আসলে পরবর্তীতে হচ্ছে স্লাইড গুলো দিয়ে দিব, তাহলে যে দেখা দেখা যাচ্ছে স্লাইড গুলো দিয়ে দিব। আর আন্তরিকভাবে সরি যে মোকাররম বিল্লাহ ভাই আজকে একটু বাইরে আছেন। আহ আমরা আজকে মনে হয় শেয়ার আপনাকে কি করতে হোস্ট পারবো না। করেনি? আপনি হোস্ট না? না আমি হোস্ট, কিন্তু আমার ডিভাইস কেন যেন 2 দিন থেকে কিছু একটা প্রবলেম আছে, যার কারণে দেখ পারমিশন দিচ্ছেন আর কি, স্ক্রিন আপ- শেয়ারে পারমিশন দিচ্ছেন। আপনি আপনি ইয়ে করেন, এই যে, আপনার ফাইলটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি শেয়ার করে দিই। আমাকে পোস্ট করে দেন। জি, আমরা একটু অপেক্ষা করি তাহলে। হ্যাঁ, জাস্ট হোয়াটসঅ্যাপ করেন, আমি আহ, ওখান থেকে পোস্ট করে জি, দেব। আর আমাকে পোস্ট করে দেন। আমি আপনাকে পাঠিয়েছি। একাডেমি 2020 কাইন্ডলি আলম স্যারকে হোস্ট করে দিন। হ্যাঁ, করা হয়েছে, করা হয়েছে। আচ্ছা, আচ্ছা আমি শুরু করে দিই। জি জি, শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে গত সেশন থেকে যে বিষয়, মানে আমি যে গোলটাকে সামনে রেখে স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম, তো প্রথম সেশনের গোলটা ছিল চিন্তা ও মানব মন, পরস্পরের সম্পর্ক ও প্রভাব। প্রথম সেশনটায় আমার গোল ছিল যে অ্যাকচুয়ালি আমরা যে চিন্তা করছি, আমাদের যে নানান ধরনের চিন্তা নানান সময় আসছে, এই ব্যাপারটা সম্পর্কে আমরা সচেতন কিনা, বা আমরা আসলে অ্যাওয়ার হচ্ছি কিনা যে আমাদের চিন্তা আসছে, চিন্তা কিভাবে কি মানে চিন্তাগুলো যে তৈরি হচ্ছে, বা চিন্তা চিন্তা একটা জীবনের গুরুত্বপূর্ণ পার্ট, এই ব্যাপারটাকে আমরা অ্যাকনলেজ করছি কিনা। এর পরের যে জায়গাটা ছিল, এই জায়গাটাতে আমি প্রথম দিন হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি নিয়ে কথা বলেছি। এটা আমি প্রতি সেশনে কথা বলবো, কারণ হচ্ছে গিয়ে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের চিন্তার ধারাবাহিক পরিবর্তন করতে পারি। মানে চিন্তাটা একদম স্থায়ী না। আমি যে কোনো কারণে নেগেটিভ থটের মধ্যে, জালের মধ্যে আছি, উৎপত ভাবে আমার মানে কোনোভাবে লাইফটা সামনে আগাতে পারছি না, সব জায়গায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো আমি এই মুহূর্তটা থেকে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় নিয়ে নিলে আমি আমাকে পরিবর্তন করতে পারবো। তো আজকে আসলে আহ, আহ, এর পরবর্তীতে যে গত সেশনে আমরা আসলে চিন্তার নানান ধরনের প্রসেসিং নিয়ে কথা বলেছিলাম, যে আসলে আমাদের যে চিন্তাগুলো আসছে, এই চিন্তাগুলো আসলে কোন প্রক্রিয়ায় আমাদের মধ্যে আসছে এবং কোন প্রক্রিয়ায় আমরা আসলে চিন্তা করছি সাধারণত। তো এই স্লাইড জায়গাটাতে স্লাইড আরেক কি দেখা যাচ্ছে? একটু দেখেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন আম, ওই আপনি ফাতিমা বোধহয় দেখতে পাচ্ছেন না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি স্যার, আপনি ব্যাস, আসলে আমি এখন আপনি ওই আমাকে পরবর্তীতে। আমাকে বলবেন, আমি ইয়ে আচ্ছা শিফট স্যার, করব। স্লাইড একদম তৃতীয় যেটা আজকের দিনের, সেটাতে আজকে একটু যেতে হবে। আমি সবগুলো তো এক জায়গায় রেখে দিয়েছিলাম, এটা প্রথম দিনের সেশন, সেখানকার আসলে গোলটার কথা একটু আগে বললাম। আপনি তো আজকের যে সেশনটা, এটা আজকের কি ঠিক সেশনটা আছে? হচ্ছে যে হ্যাঁ আপনি আরো স্যার সামনে যান, ওখানে লেখা আছে চিন্তা ও মানব মন, পরস্পর সম্পর্ক, পর্ব 3, চিন্তার যত ত্রুটি। আহ এগুলো হচ্ছে প্রথম দিকের সেশনের আর কি স্লাইড গুলো। তো আমরা যদি আসি যে এর আগে প্রসেসিংটা অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছে, যে আমরা একটা 5 সেন্সের মধ্যে কোনো একটা ইনফরমেশন নিলাম, নেওয়ার পর এটা ওই চিন্তা
ওই চিন্তাটা আমাদের আসলে কিভাবে আমরা ওটাকে রিসিভ করছি। অথবা আমরা যদি আরো একটু আসি যে আমরা যখন মানে কোরআন পড়তে যাই ওখানে, যেহেতু এখানে স্কলার অনেক, আমি আসলে যখন এই জন্য মানে করছি যে একটা কোরআন পড়তে গেলে অনেকগুলো আয়াত পড়লেও যখন ব্যক্তি চায় যে না এই আয়াতটাকে নিয়ে নিজে মানে পরিবর্তন করবে মাইন্ডসেটকে বা এক্সপ্লোর করবে, তখন কিন্তু ওই আয়াতকে কেন্দ্র করে হয়তো বা বিভিন্ন আয়াতের ফাইন্ডিংস খোঁজে, অথবা ওই আয়াতকে কেন্দ্র করে তাফসির করা হয়, ওই আয়াতকে কেন্দ্র করে হাদিস খোঁজা হয়, ওই আয়াতকে কেন্দ্র করে বিভিন্ন মানে অ্যানালাইজ করা হয়, বিভিন্ন যুগের তালে কিভাবে এক্সপ্লোর করা হয়েছে সেইগুলো চিন্তা করা হয়, মানে একটা আয়াতকে কিভাবে মাইন্ডসেটে চেঞ্জ করবে। তো এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও হয়তো বা বিভিন্ন সময় তাফসির গুলো পড়ি। কিন্তু এই জায়গাটাতে আজকের যে জায়গাটা হচ্ছে যে আমাদের আসলে চিন্তায় অনেকেই এটা, শুধু এখানে যারা বসে আমরা আছি শুধু তারা না, আমার ক্লায়েন্টরা 26 জন আমরা এখানে আছি, কিন্তু আমার ক্লায়েন্টরা যখন আসে, একটা ক্লাস 5 এর বাচ্চাও আমাকে বলছে আমার পড়াশোনার কনসেন্ট্রেশন নেই। ঠিক একটা হচ্ছে কলেজের স্টুডেন্টও আমাকে বলছে পড়াশোনার কনসেন্ট্রেশন নেই, আমি ভুলে যাচ্ছি। আবার ঠিক একটা গৃহিণী এসেও আমাকে বলছে, মানে প্রেগনেন্ট একজন মা বাচ্চা হবার পর সে এসেও আমাকে বলছে আমার আসলে এখন আমি আগের চাইতে অনেক ভুলে যাচ্ছি, চুলাই কি দিচ্ছি পুড়ে যাচ্ছে। আবার এই কথাগুলো শুধু মহিলারা, পুরুষরা বলছে যে না আমি মাস্টার্স কমপ্লিট করা, সামনে পরীক্ষা, মানে চাকরির পরীক্ষা, সে এসে বলছে না আমি ভুলে যাচ্ছি, আমার মনে হয় ব্রেনের কোনো একটা সমস্যা হয়েছে, আমি যার কারণে ভুলে যাচ্ছি, মনোযোগ ধরে রাখতে পারছি না। তো আজকে আসলে আমার সেশনের এই জায়গাটা হচ্ছে মূল ফোকাস, যে অ্যাকচুয়ালি চিন্তার কোনো ত্রুটি আছে কিনা, বা আসলে চিন্তা মানে চিন্তাতে আবার কি ধরনের ত্রুটি থাকতে পারে। আমরা আমি যদি একটু ই করি যে যখন আমরা নামাজে দাঁড়াই বা ব্যক্তি নামাজে দাঁড়ায়, অথবা যখন ব্যক্তি কোনো একটা কাজের মধ্যে স্থির হয়ে বসে, তখন একটা টাইম পর 15-20 মিনিট পর দেখা যায় যে ব্যক্তির কনসেন্ট্রেশন থাকছে না, ভুলে যাচ্ছে কি পড়ছে, ভুলে যাচ্ছে। তো এই এই জিনিসটা বা কেন হয়, যে আমরা আসলে আমরা যদি পরের স্লাইডে দেখি যে আমরা আসলে আমাদের চিন্তার আসলে ত্রুটিটা কেন, বা কি চিন্তার ত্রুটিটা অ্যাকচুয়ালি কি, এবং কেন এই চিন্তা ত্রুটিটা আসলে আমাদের লাইফটাতে আসছে। হ্যাঁ, তো এই জায়গাতে প্রথম যে জিনিসটা, যে আমাদের আসলে আমরা সব সময় বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেই। তো ইনফরমেশন নেওয়ার সাথে সাথে সেটা আসলে আলটিমেট আমাদের লাইফের পরিবর্তনের মানে সূত্র তৈরি হয়ে যায় না। মানে কেউ হচ্ছে কোরআন হিফজ করে ফেললো, পুরোপুরি হিফজ করছে এবং আয়াতগুলো তার আয়ত্ত, প্রতিটা আয়াতই তার আয়ত্ত, কিন্তু ওই আয়াতগুলো সে ইনফরমেশন আকারে নিয়েছে। আবার কেউ হচ্ছে একটা খুব এই ধরা যাক গত 2টা ওয়ার্কশপ আমরা অনেকেই শুনেছি, কিন্তু ওই ওয়ার্কশপের সব কথা কিন্তু আমি আমার মানে আমার লাইফের বিশাল কোনো পরিবর্তন মানে পরিবর্তন আসছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। বা আমি এই যে গত 10 বছর দিয়ে সাইকোলজি নিয়ে পড়ছি বা ইসলামিক সাইকোলজি গত 2 বছর পড়েছি, মানে সবকিছু আমাকে একদম হিউজ পরিমাণ আমাকে পরিবর্তন করে দিয়েছে তা না, কিন্তু মানে ওই ইনফরমেশন গুলো আমার মধ্যে আসছে, কিন্তু এই ইনফরমেশন গুলো প্রসেসিং হচ্ছে না অনেক সময়, এবং আমরা অনেক কিছু শোনার পর সেটা প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করতে পারছি না অনেক সময়। এই জায়গাটা, বা আমি অনেক সময় সারাদিনের অনেকটা সময় আমার মনটা খুব খারাপ থাকছে, আমি খুব হতাশা ফিল করছি, আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি, খুব অ্যাংজাইটি কাজ করছে, আমার সব কাছে ডিপ্রেসড মানে অস্থিরতা লাগছে, এবং নামাজে দাঁড়ালে সকল চিন্তা আমার মধ্যে, মানে নামাজে দাঁড়ালাম আমার যে চিন্তাগুলো আগে কখনোই আসতো না, কিন্তু নামাজে দাঁড়ানোর পর মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এখন চিন্তার দৌড়টা অটোমেটিক খুলে গেল, আমার কাছে অজস্র যেটা ঘটেছে গতকাল বা আগামী দিন সেই চিন্তাগুলো অটোমেটিক ধীরে 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 চলে চলে আসতেছে। তো এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের আসলে যে মন খারাপ, কষ্ট, আমাদের যে খারাপ লাগা, আমাদের যে যে কোনো কাজ আমরা যে কোনো মুহূর্তে করছি, এটার পিছনে একটা অবশ্যই একটা চিন্তা থাকে, মানে যে কোনো কাজ ভোর থেকে শুরু করে রাত 24 ঘন্টা ঘুমের মধ্যেও আমাদের ব্রেন অনেক সময় অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, তো ওই জায়গাগুলোকে নিয়ে আজকে একটু এক্সপ্লোর করি যদি, যে আমাদের যে মন খারাপ বলি, আমাদের যে খারাপ লাগা বলি, আমাদের যে কষ্ট লাগা বলি, এই যেটা আমাদের মন এবং শরীরের উপর একটা খারাপ ইফেক্ট ফেলে, এই ইফেক্ট
এটার পিছনে আমাদের নেগেটিভ থট বা আমাদের চিন্তার ত্রুটিগুলো ভীষণ ভাবে ভূমিকা রাখে। সেটা হতে পারে আমাদের অতীত অভিজ্ঞতা, সেটা হতে পারে আমাদের আমাদের মেন্টাল প্রসেসিং, আমরা যে এনভায়রনমেন্টের মধ্যে আছি সেটা হতে পারে, বা আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের চারপাশের পরিবেশ হতে পারে। তো আমরা যদি পরবর্তীতে স্লাইড গুলোতে যাই, আমরা যেটা দেখব যে আমাদের এই চিন্তার ত্রুটি যেটা হচ্ছে, এই চিন্তার ত্রুটিগুলো কে বিভিন্ন সময় প্রফেশনালরা কয়েকটা পার্ট আর কি এখানে এক্সপ্লোর করেছেন, কতকগুলো। স্যার যদি একটু কষ্ট করে সামনে স্লাইডে যান, চিন্তার ত্রুটি একটা স্লাইড আছে চার্টের, ওইটা একটু যদি করেন। তো আমরা যদি আসি যে আমাদের তো চিন্তার ত্রুটি আসছে, আমি সংজ্ঞাতে আটকে থেকে যদি আমি বলি যে কি ধরনের ত্রুটি অ্যাকচুয়ালি আমাদের চিন্তা আসে, আমরা যদি নিজেদের সাথে একটু রিলেট করি, যদি কেউ চায় যে না আমি হচ্ছে করব, যে শেয়ার করব, সেক্ষেত্রেও আমরা করতে পারি। যেমন একটা চিন্তা এরকম যে এটাকে আমরা বলি সাদা, পরের স্লাইড, মানে আমরা বলি সাদা বা কালো, হয় সাদা নয়তো কালো, এরকম একটা পয়েন্টে আমরা থাকি অনেক সময়। তো এই চিন্তাটা এরকম, যদি আমি বলি যে মানে এই কেসগুলো অনেক বেশি আসছে, বা আমি যদি আমার জীবনের সাথে রিলেট করে বলি যে আমার এক রিলেটিভস, উনি হচ্ছে এই পর্যন্ত অজস্র মেয়ে দেখেছেন বিয়ের জন্য, কিন্তু তার কিছু ক্রাইটেরিয়া আছে যে মেয়ে সুন্দর হতে হবে, মেয়েকে অনেক মেধাবী হতে হবে, অনেক সম্পদশালী হতে হবে। তো এখন তার এজ প্রায় 40+ হয়েছে, কিন্তু অজস্র মেয়ে দেখেছেন। তার ছোট ভাই রিসেন্টলি বিয়ে করছে, কিন্তু ওই রিলেটিভস এখনো বিয়ে করতে পারেননি। তো এখন যদি একদম চিন্তার প্যাটার্ন স্ট্রিক্ট থাকে যে না আমার এই ক্যাটাগরি লাগবে, বা এই ক্যাটাগরির বাইরে গেলে আমি মানে করব না, আর মানে আমি চয়েস করতে পারছি না, তার মানে এটা হচ্ছে একটা চিন্তার ত্রুটি, যে আমি একটা ফিক্স চিন্তার মধ্যে আটকে আছি, মানে একটা ভুল চিন্তার মধ্যে আটকে আছি, কারণ আমি মাঝে মাঝে কোনো কিছু চিন্তা করছি না। আবার এই কেসগুলো খুব বেশি আসে যে কোনো কারণে মানে এই কেসগুলো আমরা অজস্রবার এটা পেয়েছি যে কোনো কারণে হাজবেন্ড একটা ভুল করেছে বা ওয়াইফ একটা ভুল করেছে। তো এখন হাজবেন্ড ভুল করেছে, এই জিনিসটাতে ব্যক্তি এতটাই স্ট্রিক্ট, এই ব্যক্তি কখনো ঠিক হবে না। এ জীবনে একবার ভুল করেছে মানে এ একদমই সারা জীবনেই হচ্ছে গিয়ে ভুল করবেই, একদম ফিক্সড। সাদা কালোর বাইরে মাঝামাঝি কোনো চিন্তা নেই। আরেকটা ক্লায়েন্ট, এগুলো এখন খুব রিসেন্টলি আসতেছে যে হঠাৎ হয়তো বা কখনো পছন্দ হয়ে গেছে কাউকে, বা কখনো পছন্দ ছিল, কিন্তু পরবর্তীতে লাইফ কোনো কারণে ওটা ধোঁকা দিয়েছে, যার কারণে সে, তার কথা হচ্ছে পৃথিবীতে যত মেয়ে আছে বা পৃথিবীতে যত ছেলে আছে সবগুলোই খারাপ। মানে এদের চারিত্রিক সব এরা অবশ্যই খারাপ, এদের মানে ভালো কোনো সম্ভাবনাই নেই ভালো। তার মানে একদম ফিক্স যখন থাকছে যে হয় সাদা হবে নয় কালো হবে, মাঝামাঝি কোনো রং নাই। তো এই যখন আমাদের এই চিন্তার ত্রুটিটা থাকে, তখন আমাদের আসলে নানান ধরনের কনফ্লিক্ট ব্যক্তিগত লাইফে আসে। হ্যাঁ, তো এরপরে যেটা আসে যে আমরা যদি একটু দেখি যে যখন আমরা মানে আর একটা জিনিস হচ্ছে আমরা অনেক বেশি পরবর্তী যে আসি যে ছোট একটা ঘটনা, এটা এটা হচ্ছে এই ক্লায়েন্ট আমরা অনেক বেশি পাই, যে বুক ব্যথা করছে বা একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথবা হচ্ছে হাত পা কাঁপছে। যেহেতু আমাদের আসলে সাইকোলজিক্যাল কারণে শারীরিক লক্ষণ এবং হার্ট অ্যাটাকের শারীরিক লক্ষণের পার্থক্য জানা থাকে না, তো ব্যক্তি তখন কি করে ওই ঘটনাটাকে অনেক বিশাল আকারে সে ফাইন্ড আউট করে। ফাইন্ড আউট করার ফলে ইসিজি, এক্স রে, সকল ধরনের টেস্ট করা শেষ, কোনো রোগ ধরা পড়েনি, দেশে হয়নি, দেশের বাইরে যায়। এরকম ক্লায়েন্ট আমি পেয়েছি যখন আমি পিজিতে কাজ করেছি। প্রায় উনি বলছে আমাকে আমি 5 লাখ টাকা শুধু টেস্টই করেছি, শুধু 5 লাখ টাকা টেস্টই করেছি। হ্যাঁ, তো আমার আসলে কোনো রোগ ধরা পড়ছে না। তো দেখা যাচ্ছে যে ওই ওই জিনিসটাকে অতির মানে অনেক, যেহেতু রোগ ধরা পড়েনি, কিন্তু তার তো চিন্তায় ওই বিষয়টা অনেক বিশাল আকার ধারণ করে, মনের জগতে একটা ছোট বিষয় অনেক বিশাল আকার ধারণ করে। এরপর যদি আমরা আসি
যে চিন্তা ত্রুটির যে মানসিক নেতিবাচক ফিল্টারিং, একটা আমরা বলি মানসিক নেতিবাচক ফিল্টারিং। মানে এই দিকটা এরকম যে আপনার মানে এই ব্যক্তি আসলে কোনো কিছুতেই আসলে পজিটিভ কিছু দেখে না। সাপোজ যদি আমাদের কালচারে দুটো স্ট্রং পার্ট যদি আমরা বলি লাইফে, যে বউ শাশুড়ির যে রিলেশনশিপের জায়গাটা, এই জায়গাটাতে অজস্র ক্লায়েন্ট আমরা কনফ্লিক্ট পাই। তো এই জায়গাটাতে খুব রিসেন্টলি একটা আমি কেস এভাবে বলি যে যিনি ওয়াইফ, ওনার পরীক্ষার জন্য তার শাশুড়ি এসে 1.5-2 মাস থেকেছেন বাড়িতে, এবং তিনি পরীক্ষা দিয়েছেন। কিন্তু তার শাশুড়ির দুই একটা বিষয় মানে স্যাক্রিফাইস করেছেন তিনি, এসে এই জায়গাটাতে থেকেছেন। আমি একটু অনুরোধ করব যদি কারো আসলে মিউট না করা থাকে চিন্তা একটু মিউট খুব করার জন্য। হ্যাঁ, ত্রুটিপূর্ণভাবে মিউট করার জন্য একটু অনুরোধ করব, কথা শোনা যাচ্ছে আশেপাশে। তো এই জায়গাটাতে যদি আমরা এটাই বলি যে মানে মানসিক নেতিবাচক ফিল্টারিংটা এরকম যে ওই যে ব্যক্তির সম্পর্কে যখন আমার একটা কোনো কারণে ওই যে সাপোজ ওই শাশুড়ি সম্পর্কে কোনো একটা নেগেটিভ তার ইফেক্ট কোনো একটা ঘটনা ঘটেছে লাইফে, হ্যাঁ, তো এই ব্যক্তিটা কি করে, যেহেতু ওই ঘটনাটা ঘটেছে তার লাইফে যে কোন সময়ে, তো সে আসলে ওই ব্যক্তিটা তার জীবনে যা ভূমিকা রাখছে, যদি সে তার জন্য সিম্পলও কোনো ভূমিকা রাখে, সে ওই জিনিসটাকে ইতিবাচক ভাবে দেখে না। সে এটার ভিতর স্বার্থ খোঁজে যে কোনো একটা স্বার্থের কারণে মনে হয় এটা করছে, এই হেল্পটা করছে। মানে অল টাইম সকল ঘটনা যা ঘটনা আছে সবকিছুকে নেগেটিভ ওই ছাকের মধ্যে ফেলে দাও। এরপর দেখা যাচ্ছে যে আম, যদি আমরা আসি যে এই যেটা আমাদের মেয়েদের অনেক সময় অভিযোগের জায়গা থাকে, তো এই নেগেটিভ ফিল্টারিং এর জায়গাটা এরকম অনেক সময় এখন তো অনেক কিছু অকেশনালি পালন করার জায়গা থাকে, মানে করা হয়, যেমন হচ্ছে ম্যারেজ ডে পালন করে, তারপরে হচ্ছে জন্মদিন পালন করা হয়, বাচ্চার জন্মদিন, তারপরে বিভিন্ন অকেশনাল জিনিসগুলো। একটা ভদ্রলোক সকালে অফিসে যাচ্ছেন, সকালে আসতেছেন 6টার সময়, আমি যদি আমার পারপাস বলে, সারাদিন কঠোর পরিশ্রম করছেন, এবং তিনি বাসা ভাড়া, কারেন্ট বিল, যাবতীয় খরচ বেয়ার করছেন, হ্যাঁ, সব দিকে সে খেয়াল করছেন। কিন্তু কোনো কারণে আমার কোনো একটা অকেশনে আমি তাকে বললাম যে এটা ছিল, সে আসে নাই। তো এই জায়গাটাতে হয় কি, যখন ওই জিনিসটা ফুলফিল তিনি করলেন না, তো যে যে কারণে সেটা হলো হচ্ছে আম, আহ, আমি হচ্ছে ফিল্টারিং করে নিলাম না যে না অ্যাকচুয়ালি সে আমাকে সঠিকভাবে সময় দেয় না, সে আমার আসলে খেয়াল করে না। নাকি নেগেটিভ ফিল্টারিং মানে অনেক কিছু করছেন, অনেক অবদান রাখছেন, সেই জায়গাটাতে ফোকাসিং না করে কোনো একটা ভুল কোনো একটা সময় কোনো একটা কিছু করেছে, আমার ফোকাস হচ্ছে ওই জায়গাটাতে খুব স্ট্রিক্টলি থাকছে, খুব স্ট্রংলি থাকছে। হুম। আবার অনেক সময় এই জায়গাটা থাকে যখন আমরা নানান ধরনের মানে এই কেসগুলোতে বেশ কিছু কেস আসে যে ব্যক্তি হয়তো বা তার লাইফের নানান ঘটনাতে খুবই স্ট্রাক, তার পরিবারে খুব আপন কেউ চলে গেছেন, খুব রিসেন্টলি যদি আমরা আসি একটা কেস, খুব কাছের কেউ চলে গেছে, অথবা লাইফে হচ্ছে গিয়ে আহ কোনো কারণে সে একটা অনার্স বা মাস্টার্স কোনো একটা জায়গায় সে খারাপ করে ফেলেছে। তো বা লাইফে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, জীবনের কোনো খুব ইম্পর্টেন্ট একটা পার্সন তার লাইফ থেকে চলে গিয়েছে, হ্যাঁ। তো এই জায়গাটাতে যেটা হয় যে ব্যক্তি কি করে, যখন এই একটা সময়ে যখন নেগেটিভ কোন একটা ইনসিডেন্ট ঘটে যায়, তো এই জায়গায় হচ্ছে যে তার ভেতরে যে ইতিবাচক গুণগুলো আছে, তার ভেতরে যে সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনাগুলোকে সে সম্ভাবনা মনে করে না, এবং সে তার স্বেচ্ছায় সেই গুণগুলোকে হয়তো বা মানে মানে অ্যাভয়েড করে যে না অ্যাকচুয়ালি আমি কোনো দিক দিয়ে ভালো না। হ্যাঁ, একজন মায়ের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে মা সকালে উঠে, মানে আমি ক্লায়েন্ট পেয়েছি এরকম যে বাচ্চা মাদ্রাসায় পড়ছে বা মাকে কোনো দুই একটা নেগেটিভ কিছু একটা বলেছেন, কিন্তু মা একদম সকাল থেকে সুন্দরভাবে রুটিন মাফিক তাকে খাবার খাওয়ানো, তাকে রেডি করানো, তার প্রত্যেকটা চাহিদা ফুলফিল করানো, এগুলো করছে। কোনো কারণে বাচ্চা ডিস্টার্ব মানে খুব খুব রাগ হচ্ছে বা মোবাইল হয়তো বা দিচ্ছে না, হয়তো বা কোনো কারণে বাসায় কারোর সাথে খারাপ আচরণ করছে, মা এত বেশি স্ট্রিক্ট মানে বিলিভ করছে যে আমি একদমই ভালো মানা, আমি একদমই ভালো মানা।
মানে তার যে অজস্র ভালো ভালো গুণ আছে, সে যে সারাদিন অজস্র ভূমিকা রাখছে এই পরিবারটার জন্য, এই বাচ্চাগুলোর জন্য, সে তার ভালো গুণগুলোকে পিক আপ করছে না বা তুলছে না, গুণগুলোকে টুক নিচ্ছে না। সে ওই একটা নেগেটিভ দিকটাকে অনেক বিশাল আকারে ফোকাস করছে, যার কারণে ওই তার পুরো মনোজগতে ওই নেগেটিভ প্রভাবটা এত স্ট্রং হচ্ছে যে সে অজস্র ভালো কাজ করছে, ইতিবাচক কাজ করছে, সেগুলো সে স্বীকার করছে না। এটাও ব্যক্তিকে খুব ভালো পরিমাণে স্ট্রেসে ফেলে দেয় বা অ্যাংজাইটিতে ফেলে দেয়, এবং তাকে খুব অস্থির করে ফেলে। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আরেকটা আছে যে মানে মনের খবর, মাইন্ড রিডার, মানে মনের খবর পড়ে ফেলে, মাইন্ড রিডিং করতে পারে। এটা হচ্ছে অনেক সময় এই কেসগুলো আমরা পাই যে আম, এটা কাপেল কাউন্সিলিং এ এটা খুব বেশি আসে, হাজবেন্ড ওয়াইফের জায়গাটাতে অনেক বেশি আসে, যে হাজবেন্ড মনে করে তার ওয়াইফের কোনো রিলেশনশিপ আছে, বা ওয়াইফ মনে করে তার হাজবেন্ডের কোথাও রিলেশনশিপ আছে, এবং এই জিনিসটাকে আম, বা ওয়াইফ মনে করছে যে আমার তো একটা এজ হয়ে গিয়েছে, এখন 35 বা 40, আমি মনে হয় আমার হাজবেন্ডের কাছে এখন অত বেশি আকর্ষণীয় না বা এত বেশি সুন্দর না। হ্যাঁ, তো এবং এই জিনিসটা যেটা হচ্ছে যে এই কারণে হয়তো বা আমার হাজবেন্ড অন্য কোনো মহিলার সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছেন, মানে অন্য কারোর সাথে বিয়ে বহির্ভূত রিলেশনে সে জড়িয়ে যেতে পারে। তো এই যে এই কথাটা, যে এই ব্যক্তিটা মানে এই চিন্তাটার কারণে, যে সে এটা যে চিন্তা করছে, এবং এই চিন্তাটা সে এত ভয় পাচ্ছে যে আমি যে এরকম একটা নেতিবাচক চিন্তা করছি, তার মনে কিন্তু এই চিন্তাটা আসছে কোনো না কোনো ভাবে, যে আমার হাজবেন্ড মনে হয় বিয়ের বহির্ভূত কোনো সম্পর্ক আছে। কিন্তু তার যেটা হচ্ছে যে এই চিন্তাটা যে সে করে ফেলেছে, সে পাশাপাশি এটা ভয় পাচ্ছে যে আমার এই মনের কথাটা মনে হয় আমার হাজবেন্ড শুনে ফেলছে বা জেনে ফেলছে। হ্যাঁ, বা যখন টিনেজ বাচ্চারা রিলেশনশিপে যাচ্ছে, তখন তারা এই জিনিসটা সবসময় তাদের মধ্যে একটা আতঙ্ক থাকে, আমার বাবা মা টের পেয়ে গেছে, বা আমার বাবা জানছে, বা কেউ মনে হয় দেখছে। হ্যাঁ, তো এই এই জিনিসটা, আম, এই নেগেটিভ থটটা যে তাকে কেউ পড়ছে, এটা তার লাইফে একটা খুব ভীষণ ভাবে তার আচার আচরণ, তার চিন্তায়, তার কাজের মধ্যে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে। মানে এই চিন্তাটা যে সে করছে, সেটার ইম্প্যাক্ট তার আচরণে পড়ছে, সে যে এই চিন্তাটা করছে সেটা হয়তো বা সে জানেও না। হ্যাঁ, তো এই এই বিষয়টা হচ্ছে একটা আমরা বলি চিন্তার ত্রুটি, যে চিন্তার ত্রুটিটা হচ্ছে যে আমার মন কেউ পড়ে ফেলছে। আবার এই চিন্তার ত্রুটিটা আবার রোগের ক্ষেত্রেও হতে পারে। মাইন্ড রিডিং এর জায়গাটা এটা একটা রোগের ক্ষেত্রে হতে পারে, যে আমার কথাগুলো হচ্ছে টেলিভিশনে টেলিকাস্ট হচ্ছে, আমি এখানে কি বলছি, অমুক ওই দুটা লোক আমাকে নিয়ে কথা বলছে, এরকম সাইকোলজিক্যাল যে এটা ন্যাচারাল নর্মাল মানুষেরও হতে পারে, এবং এটা সি মানে খুব সিভিয়ার পর্যায়ের রোগেও হতে পারে। হুম। এরপর আমরা আরেকটাকে যেটা এক্সপ্লোর করি সেটা হচ্ছে গিয়ে আম, সবকিছু নিজের মানে মানে যে কোনো কিছু হোক, মানে যে কোনো কিছু ঘটুক ঘটুক, ব্যক্তি ওটাকে নিজের সাথে রিলেট করে নেয়। হ্যাঁ, কোনো কারণে একটা কাপ ভেঙে গেল, বা কোনো কারণে একটা অঘটন ঘটলো, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলোই, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলোই, যেটা হচ্ছে গিয়ে খুব রিসেন্টলি একটা কেসে যদি বলি, যে সন্ধ্যায় শহীদ হয়েছে, বাবা ফিল করছে যে ছেলেকে, আমি আমার ছেলেকে জোর গলায় নিষেধ করি নাই যাওয়ার জন্য, যার কারণে ওর হায়াত ঠিকই ছিল, কিন্তু তবুও সে আহ, মানে তার হায়াতটা সংকুচিত হয়ে গেছে, এইরকম একটা চিন্তা ব্যক্তির মধ্যে আসছে। এবং তিনি তিনি এটা আমার সাথে যখন শেয়ার করছেন, তখন বলছে পার্সোনালাইজ করে নাও, যে না আমার কারণেই সবকিছু ঘটছে, আমি দায়ী, যে যা কিছু মানে পরিবারে যা অশান্তি ক্রিয়েট হচ্ছে, পরিবারে যা যত কিছু খারাপ কিছু আছে, সবকিছু আমার কারণেই হচ্ছে। হুম। এর এই ফলে যেটা হচ্ছে, যখন ব্যক্তি নিজেকে ব্লেমিং করছে, কন্টিনিউ ব্লেমিং করছে, যে আমার কারণেই আমার বাচ্চাটা ঠিকভাবে মানুষ হলো না, সে ঠিকভাবে রিলিজিয়াস পার্সপেক্টিভে যেতে পারলো না, সে তার সবগুলো কাজ ঠিকভাবে অর্গানাইজড ভাবে করতে পারলো না, মা মা বা বাবা নিজেকে দায়ী করছে, তখন তার মধ্যে ওই যে নেগেটিভ থটের যে প্যাটার্নটা চলছে, এটা তার আচরণের মধ্যে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে এই ত্রুটিটার কারণে।
এরপরও কিছু জিনিসগুলো আছে যে লেবেল জুড়ে দেওয়া, যেমন হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই যে এই শহীদের ঘটনার যে জায়গাটাতে, যে আমি আমার ছেলেকে আসলে রক্ষা করতে পারিনি, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ বাবা, আমি আসলে আমার ছেলেকে প্রোটেক্ট করতে পারিনি, আমি একজন ব্যর্থ বাবা। তো মানে নিজেকে আসলে ওই নেগেটিভ, আমি একটা ব্যর্থ মা, অনেক মানে আমার কারণে আসলে আসলে আমার সংসারে যে আমার হাজবেন্ডের সাথে আমার রিলেশনশিপটা ঠিক থাকছে না, এটা অ্যাকচুয়ালি আমার কারণেই হচ্ছে, মানে আমি আসলে অযোগ্য একটা বউ, যার কারণে আসলে সংসারটা স্মুথলি যাচ্ছে না। আমার বাচ্চারা যে এরকম আহ আহ, বেয়ারা পথে এই এই পথে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি একটা অযোগ্য বাবা, যার কারণে আসলে আমার বাচ্চাদেরকে আমি হ্যান্ডেল করতে পারিনি। আমার সন্তান হিসাবে আমার বলে যে আমি আসলে বাবা মার যোগ্য সন্তান না, যার কারণে অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাতে এভাবে সঠিকভাবে আমি আসলে সবকিছু গুছিয়ে করতে পারিনি। তো যখন এই যে লেভেলিং হচ্ছে, আরেকটা জায়গা হচ্ছে গিয়ে ব্যক্তি মনের একটা ফিক্সড, আমি বারবার যেটা বলছি, এর আগেও বলছি যে নিউরোপ্লাস্টিসিটির কথা আমি বারবার বলছি, কিন্তু কিছু কিছু আমরা আমাদের মনের ভেতরে এমন একটা আছে যে এখন অনেক বয়স হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখন আসলে এই আর নিজেকে পরিবর্তন করা ওইভাবে সম্ভব না, আমি আমাকে হয়তো বা ওইভাবে আর পরিবর্তন করতে পারবো না, আমি আমার আমার দ্বারা আসলে পরিবর্তন করা সম্ভব না নিজেকে, আমার আসলে চেঞ্জ হবে না, আমার আসলে চেঞ্জ হবে না, একটা ফিক্সড মাইন্ডসেট ধরে রাখা যে না, আমি আসলে কখনোই পাল্টে যাব না, আমার আসলে কখনোই পরিবর্তন হবে না। আম, একটা হচ্ছে অন্যদের, মানে অন্যরা হচ্ছে উম, অন্যরা কি বলছে আমার সম্পর্কে, অন্যরা কি বলছে, বিশেষ বিশেষ করে পারফরমেন্স ফোবিয়াতে এই জিনিসটা খুব স্ট্রিক্টলি দেখা যায়, যে স্টুডেন্টরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে, জব ইন্টারভিউ দিতে যাচ্ছে, বা হচ্ছে গিয়ে কারোর সাথে কথা বলতে যাচ্ছে, তাদের মাথার মধ্যে এই নেগেটিভ অটোমেটিক থটটা স্ট্রংলি কাজ করে, অন্যরা কি ভাবছে, এখানে আমিও যারা একটু ফাঁকা উপস্থিত জায়গা আছে। বিলতে যেমন বলতেছিলাম। আমার জন্য, আমার যদি বললেন এই যে এটা আরেকজন থাকে ভাইয়ের যে কথা বলছেন যে আমি ফিরোজ অ্যাজিউম ভাই, করি যে আমার খুব খারাপ কিছু হচ্ছে, ওনারা তো আমাকে আমি কি ভাবছে, দেখলাম এখানে আমিও চিন্তা এতগুলো করতে মানুষ, রুমে আমিন ভাই ছাড় আছেন, থাকবে। অনেকে আছেন, বা সেজন্য এখানে আমার মনে সাইডে হয় কেউ ঢুকার অনেক কথা আগে বললে এক্সপার্ট আমিন ভাই একটু ব্যক্তি ক্লোজ আছে। করে নেন, তাহলে ঢুকবে, আর না হলে অন্য একটু কোথাও। একটু মিউট করে নিয়ে কথা বলেন, সাইডে যদি কেউ কথা বলেন একটু দয়া করে মিউট করে নিয়ে কথা বলেন। আচ্ছা, আহ আমি যে যে পয়েন্টে আসছিলাম, যদি আরেকটা আসি, যে এই জায়গাটা হচ্ছে যে আম, আমরা আসলে অনেক সময় আমার ক্যাপাসিটি আছে, আমি অনেক কিছু আহ, আহ, আমার হয়তো বা অনেক সুন্দর করে একটা জিনিস আমি বুঝতে পারছি, কিন্তু আমি অন্য একটা ব্যক্তিকে ওই জিনিসটা বলতে পারছি না, কারণ আমি চিন্তা করছি যে আমি যদি এই কথাটা অন্যকে বলি, তাহলে ওই ব্যক্তিকে অ্যাকচুয়ালি এখানে কি মনে করবে, মানে ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি আমার সম্পর্কে কি ধারণা করবে, বা আমি ঠিক বলছি কি, আমার ভুল হচ্ছে কিনা, আসলে আমি সুন্দরভাবে বলতে পারছি না, মানে এই নেগেটিভ অটোমেটিক থটটাও ব্যক্তিকে ভীষণভাবে ডিস্টার্ব করে। আমরা যদি একটু পরবর্তীতে স্লাইডে আসি, যে এই যে নেগেটিভ অটোমেটিক থটের বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে পয়েন্ট গুলোকে আমরা বলছি, এখন আমরা যদি পরবর্তীতে একটু স্লাইডে আসি, স্যারকে একটু রিকোয়েস্ট করব যে পরবর্তীতে স্লাইডে যদি দেখি যে অ্যাকচুয়ালি আমরা আসলে ভুলে যাই কেন, হ্যাঁ আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা ভুলে যাই কেন, ভুলে যাওয়ার কথাটা এখানে এ কারণেই আসছে। আহ স্যার একটু পরবর্তীতে স্লাইডে যদি একটু আমরা আসি, মানে পরে, হ্যাঁ আমরা কেন আসতেছে ভুলে যাওয়ার কথাটা, এটা আমি একটু বলি যে অ্যাকচুয়ালি আমি মানে আমি যখন এই যে অজস্র ধরনের নেগেটিভ অটোমেটিক থটের চক্রের মধ্যে দিয়ে জীবনযাপন করছি, হ্যাঁ প্রতিনিয়ত নানান ধরনের, তো আমাদের চিন্তার দু ধরনের প্যাটার্ন থাকে, একটা ফাস্ট থট, একটা স্লো থট। তো ফাস্ট থটের ক্ষেত্রে যেটা হয়, যখন আমি অনেক দ্রুত চিন্তা করছি, তো অনেক দ্রুত চিন্তা করার ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয়, যে অনেক দ্রুত চিন্তার ফলে আমার হচ্ছে আহ চিন্তার প্রসেসিংটা যে হবে, একটা জিনিস যে প্রসেসিং আকারে যাবে, সেই প্রসেসিং আকারে যাওয়ার ওই রকম সুযোগ পায় না প্রবলেম সলভ করার। এখানে আসলে আমি কিছু ওয়েভের একটা ছবি দিয়েছি, এবং এই ওয়েভের ছবিটার একটা চমৎকার ব্যাখ্যা আছে। এই ওয়েভের ছবিটার ব্যাখ্যাটা বুঝতে হলে আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, যে আমার এখানে প্রায় 29 জন পার্টিসিপেন্ট আছে,
কেউ কলকাতা থেকে আছেন, কেউ লন্ডন থেকে আছেন, কেউ মিরপুর থেকে আছেন, কেউ ফার্মগেট থেকে আছেন, কেউ ঢাকার বাইরে থেকে আছেন, আমি একটা জায়গা থেকে আছি। কিন্তু আমরা যদি বলি যে আমরা এটাকে সায়েন্স বলবো, হয়তো বা এটাকে আমরা বলবো যে কোন একটা ওয়েভের এই কারিশমাটিক পাওয়ার, যেটার কারণে আসলে এইভাবে আমরা কানেক্টেড হয়ে আছি, আমরা সায়েন্সের ব্যাখ্যায় যাব। কিন্তু অ্যাকচুয়ালি সবকিছুই তো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, মানে এভরিথিং। তো আমার কথাটা যেখানে কোনো আমার তো এখান থেকে কলকাতার কোনো হচ্ছে কানেকশন নেই, আমার তো এখান থেকে কোনো কলকাতার কানেকশন নেই, এখান থেকে এমন কোনো তার নাই যে কলকাতায় আছে, বা লন্ডনেও তো এমন কোনো তার নেই, কিন্তু ওয়েব গুলো তো ধরছে আমার কথাগুলোকে, রিসিভ করছে। আমার যেটা পিকচার এখানে দেখানো হচ্ছে সেই পিকচারটা তো মানুষ দেখছে। তো এই জিনিসটাকে আমি যদি, আমরা যে আমাদের ভেতরে এই যে ওয়েভের একটা কারিশমাটিক ব্যাপার আছে, এটা নিয়ে যদি একটু হালকা করেও চিন্তা করি, অনেক জটিল করে না, অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে চিন্তা করতে হবে, বা একজন নিউরোলজিস্ট হিসেবে চিন্তা করতে হবে, বা একজন খুব সায়েন্টিস্ট হিসেবে চিন্তা করতে হবে, এমন না। নর্মাল চিন্তার জায়গাটা হচ্ছে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা স্লাইড গুলো দেখছেন, এই যে এই মুহূর্তটা, এটাতে আমাদের আসলে বিটা ওয়েভটা নিঃসৃত হচ্ছে, 12 থেকে 30 বিটা ওয়েভ নিঃসৃত হচ্ছে। আমরা মানে অ্যাক্টিভলি কাজগুলো করছি আর কি। কিন্তু এই বিটা ওয়েভের যে রিসিভ ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اذكروا محاسن مولاكم. জি, আমি মিউট করে দিয়েছি, প্লিজ আপু কথা বলেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে গিয়ে আমাদের যে আলফা ওয়েভটা তৈরি হচ্ছে, এই আলফা ওয়েভটা কিন্তু আমার বিটা ওয়েভের ইনফরমেশন গুলো থেকে আলফা ওয়েভটা কিন্তু তৈরি হয়। আলফা ওয়েভে যে রিল্যাক্স বলছি, মেডিটেশন বলছি, বা হচ্ছে, এখানে একটা প্যাটার্নস আছে, যেটা হচ্ছে আমাদের লাইফের যে ঘটনাগুলো মেমোরিতে যায়, সেই ঘটনাগুলো অনেক পারপাস, অনেক সিস্টেমেই যায়, অনেক রুলস রেগুলেশন মেনটেন করেই যায়। কিন্তু একটা স্ট্রং জায়গা হচ্ছে যে ইমোশন গুলো, না, যে ঘটনাগুলোর সাথে আমার স্ট্রং ইমোশন রিলেটেড, যেমন হচ্ছে গিয়ে কারো প্রথম সন্তান জন্ম নিছে, সেই সন্তানের জন্ম তারিখটা মানে যদি আমার আব্বুর কথা বলি, এখন তো 70 আপ, 75 6, আমাদের মানে আমরা 4 ভাই বোন, আমাদের 3 ভাই বোনের জন্মের তারিখ আব্বুর ওইভাবে মনে নেই, কিন্তু আমার বড় আপুর জন্মের তারিখ মনে থাকে, সবসময় মনে থাকে। বলে হ্যাঁ আজকে অক্টোবরের 1 তারিখ না, বা এরকম আব্বু বলে যে হ্যাঁ একটা পায়েস কিছু রান্না করো, আম্মুকে বলে মাঝে মাঝে। তো এই জায়গাটা হচ্ছে যে তার এই স্মৃতিটা তো সেই দীর্ঘ একটা, তার বাচ্চার 40 আপ এইজ হয়ে গেছে, কিন্তু তিনি এই জিনিসটা কিন্তু ভোলেনি। হ্যাঁ, তো মানে যেটা হচ্ছে আমার জীবনের যে ঘটনাগুলো স্ট্রং ইমোশনের সাথে রিলেটেড, সেই ঘটনাগুলো আমার লং টার্ম মেমোরিতে জমা হয়। এখন লং টার্ম মেমোরিতে জমা হয়, এখন আমি যদি আপনাদেরকে এখানে একটা জায়গা বলি, আমরা তো অ্যাজ এ সাইকোলজিস্ট যখন এখানে যারা সাইকোলজিক্যাল সেক্টরে আছেন, অজস্র ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়, ইনডোরে অজস্র ট্রেনিং দেওয়া হয়, যে আমরা তো মোটামুটি, আমি আমাকে বলি যে একটা গার্বেজ, যে আপনি আপনার মনের কষ্টের জিনিসগুলো সব আমার মধ্যে ঢালছেন। তো এই এই জিনিসটা যে রিসিভ করা, এই জিনিসগুলো যে শোনা, যদি আপনার এখানে পর্যাপ্ত নলেজ না থাকে যে আপনি এগুলোকে লেটস জাস্ট গো করে দিবেন, কিভাবে এই ব্রেন থেকে এগুলোকে ছেড়ে দিবেন, আপনি যদি না দিতে পারেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা আমি একদম খুব কাছ থেকে একজন পার্সনকে আমি পেয়েছি, যে তিনি আসলে একটা যে অন্যের কষ্টের কথাগুলো অনেক শুনতেন, মানে বিষয়গুলো তার সাথে শেয়ার করা হতো। একটা পর্যায়ে যেটা হচ্ছে, ওই জিনিসগুলো নেগেটিভ যে কথাগুলো বলছে, ওই জিনিসগুলো তিনি নিজের বিলিভ করা শুরু করলেন যে না, এটা আমার সাথেও ঘটছে, আমার সাথেও এরকম কিছু একটা ঘটছে। যেমন যখন পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো নিয়ে আমরা পড়তাম ক্লাসে, তখন আমরা আসলে ফিল করতাম এই সবগুলা, এই প্রবলেম গুলো, ভাই যে আমি যে নেগেটিভ অটোমেটিক থটের যে থট ত্রুটিগুলো বলছি, এখানে কেউ 100% বলতে পারবে না যে একটা থট আমার মধ্যে নাই, মানে একটা থট লাইফের কখনো আমার মধ্যে আসেনি, এরকম কখনো ত্রুটিপূর্ণ চিন্তা আমার মধ্যে কখনো আসেনি, এটা এখানে কেউ বলতে পারবে না। মানে এটা বলা মানে বলতে পারবে না, এখানে জোর দিয়ে বলছি আমি এই কারণে যে
এই চিন্তাগুলো ন্যাচারাল ভঙ্গিতে আসেই। হ্যাঁ, তো এখন যেটা হয় যে আপনি যখন ইনফরমেশন গুলো নিচ্ছেন, ইনফরমেশনটা তো আপনার বিটা ওয়েভে আছে, বিটা ওয়েভ থেকে আপনার অ্যাক্টিভ এই টাইমটাতে আছে, কিন্তু কিছু কিছু স্মৃতি যে আপনি সারাদিন যা করি সবগুলো স্মৃতি আমার সবসময় মনে থাকে না, কিন্তু কিছু কিছু ঘটনা সারাদিনের কিন্তু আমার মনে থাকে। কিছু কিছু বিষয় আমার কিন্তু মনে থাকে, কিছু কিছু ঘটনা হয়তো বা আমার মনে থাকে। তো এখানে বলা হচ্ছে যে আমাদের এই যে আলফা স্টেজ যেটাকে বলা হচ্ছে, তো এই আলফা স্টেজটা হচ্ছে লং টার্ম মেমোরি গুলো রিসিভ করে রাখে, লং টার্ম মেমোরি গুলো এই সময়টাতে রিসিভ করে রাখে, যার কারণে যখন আমি ঘুমাতে যাচ্ছি, ঘুমাতে যাওয়ার পর একটা পর্যায়ে আমার মনে হচ্ছে যে কি ঘটছে, আমাকে কে গালি দিছে, আমার সাথে কে খারাপ আচরণ করছে, বা কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট পাইছি, ওই জিনিসগুলো হঠাৎ করে মনে আসতেছে, আমার ঘুম ধরছে না, আমার কোনোভাবেই ঘুম হচ্ছে না। আবার নামাজে নামাজে প্রথম আয়াতটা খুব সুন্দর ভাবে, প্রথম রাকাতটা খুব সুন্দর, দ্বিতীয় রাকাতে এসে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার নানান ধরনের যে আজকে যে কষ্টটা পেয়েছি আমি আমার লাইফে, যে আজকে চরম ভাবে আমার হাজবেন্ড আমাকে অপমান করলো, আমাকে আমার মানে একটা জায়গা হচ্ছে কি বিভিন্ন প্যাটার্নস এর জায়গা থাকে, যে এইভাবে অপমান আমাকে সারা জীবন কখনো করা হয়নি। আমার শাশুড়ি আমার বংশ নিয়ে যেভাবে আমাকে হেয় করলো, প্রতিপন্ন করলো, আমার বাচ্চাকে যেভাবে একটা ইনসিকিউর কন্ডিশনের মধ্যে রাখলো, আমার লাইফে এই জিনিসটা কখনো ঘটেনি। আমাকে এভাবে একটা কথা বললো, এই কথাটা এরকম গালি আমি জীবনেও কখনো শুনিনি। এই যে তার ইমোশন, খুব স্ট্রং একটা নেগেটিভ ইমোশন ক্রিয়েট হয়েছে, তো এই নেগেটিভ স্ট্রং ইমোশনটা ওই ঘটনাটার সাথে সাথে বিষয়টা শেষ হয়ে যায় না, ওই ঘটনাটার সাথে সাথে যেটা স্ট্রং মেমোরির সাথে জড়িয়ে যায়, সেটা আমার আসলে এই যে আলফা ওয়েভে বা আমার হচ্ছে লং টার্ম মেমোরি জমা হতে থাকে। তো লং টার্ম মেমোরিতে আমি যত নেগেটিভ অটোমেটিক থট, এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে চিন্তার ত্রুটিগুলো বললাম, বা আমাদের জীবনে এইগুলো তো অনেক জটিল জটিল বিষয়, আমরা যদি নিজেরা নিজেদের সকাল থেকে রাত অবধি একটা থট মানে আমাদের চিন্তার প্যাটার্ন গুলো একটু নিয়ে কাজ করি, এটা আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্লায়েন্টকে দেওয়া হয় যে আপনার সকাল থেকে রাত অবধি আপনার কি কাজ করছেন, সেই কাজের আগলে আপনার মনটা কেমন থাকছে, ওই মনের আপনি আপনার চিন্তাটা কেমন আসছে, মানে ব্যক্তি নিজে ভিজুয়ালাইজ করা, আমার জীবনে কেন আমার এত হতাশ কাজ করছে, কেন আমার এত অ্যাংজাইটি কাজ করছে, কেন আমার এত ডিপ্রেসড কাজ করছে, কেন আমার এত অস্থিরতা কাজ করছে। হ্যাঁ, তো এই অস্থিরতা গুলো যে আমার কাজ করছে, আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি, এই জায়গাটার, এই আবেগটার পিছনে অবশ্যই কোনো না কোনো নেগেটিভ থট আছে। আপনার নেগেটিভ আবেগ অটোমেটিক ক্রিয়েট হবে না যদি ওর পিছনে নেগেটিভ কোনো চিন্তা না থাকে। আপনার বিলিফ সিস্টেমটা ওই অতীতে কোনো একটা বিশ্বাসের জায়গায় না থাকে। আমার মাকে দেখছি, আমার মায়ের শাশুড়ি এইরকম আচরণ করছে, শাশুড়ির ঠিক এইরকমই হয়। আমি দেখছি আমার মা তো এরকম বউ ছিল, সবকিছু এত চমৎকার করে ম্যানেজ করেছিল, আমার তাহলে তুমি পারবা না কেন, বা বউ তুমি কেন পারবা না, এত মুড সুইংয়ের কি আছে, এত মানে ডিপ্রেসডের কি আছে। তো এই জায়গাটা এরকম যে ওই যে আমাদের যে অতীত স্মৃতিগুলো আছে, ওগুলো তো আমার লং টার্ম মেমোরিতে মেসেজ জমে থাকে, অনেক সময় থাকে না আছে, যেটা কি হয় এই আলফা ওয়েভটা যখন ক্রিয়েট হয় থাকি ওখানে, তো ওই সময়টার পর আসলে যত গার্বেজ জমা হচ্ছে, আপনার মেমোরিতে যত গার্বেজ জমা হচ্ছে, যত গার্বেজ দিয়ে আপনি আপনার স্মৃতিগুলোকে ব্লক করে রেখেছেন, আপনি তো একটা ফিক্স স্মৃতি দিয়ে পৃথিবীতে পাঠা হয়েছে, আনলিমিটেড কিছু তো আপনাকে দেয়নি, কোনো কিছু তো, বয়সটাও আমাদের আনলিমিটেড না, আমাদের সময়গুলো আনলিমিটেড না, আমার স্মৃতি ধারণ করাও আনলিমিটেড না। তো একই ব্যক্তি, একই বয়সে একজন ব্যক্তি, যদি আমরা স্যারের কথা বলি, স্যার একটা জিনিস বলে এত চমৎকার বুঝছে, কিন্তু এই যে একটা ব্যক্তি অত চমৎকার ভাবে আমরা বুঝতে পারছি না কেন, কারণ গামা ওয়েভটা তিনি অনেক বেশি কাজ করছেন, তার মাইন্ডফুলি একটা জিনিসকে রিসিভ করে সেই মানে তার নেগেটিভ অটোমেটিক থট গুলোকে সে ঘটনাটা ঘটার পর ওটা প্রসেসিং করে নিচ্ছে।
ওই আলফা ওয়েভটাকে উনি যে গার্বেজ গুলো জমা হচ্ছে গার্বেজ গুলোকে ডিলিট করে দিচ্ছেন। আমাদের জন্য এটা অনেক বেশি সহজ। অন্যান্য ধর্মের মানে অন্যান্য ধার্মিক জায়গাটা আমি অত স্ট্রংলি যেহেতু জানি না, ওইখানে আমি যাচ্ছি না। আমাদের জন্য অনেক সহজ, কারণ আমাদের কাছে আসলে থিওরি আছে, আমাদের কাছে একদম স্ট্রিক্ট হচ্ছে গাইডলাইন আছে যে আমরা কিভাবে এটা ডিলিট করে ফেলতে পারি বা কেন ডিলিট করতে হবে। এই জিনিসগুলো আমাদের কাছে অজস্র হতাশ হওয়া যাবে না কেন, অলস থাকা যাবে না কেন, অন্যের প্রতি নেগেটিভ চিন্তা কেন করা যাবে না, নিজেকে কেন ক্ষমা করতে হবে, অন্যকে কেন ক্ষমা করতে হবে, এগুলো নিয়ে অজস্র আয়াত হাদিস বিভিন্ন বিষয় আছে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা আসলে চেঞ্জ হচ্ছে না। কারণ আলফা স্টেজটা আমরা আসলে ডিলিট করে দিচ্ছি না। এখন যেটা হয় যদি আমরা পরবর্তীতে জায়গায় যাই, যে অ্যাকচুয়ালি যা এখন আমরা দেখছি, যা শুনছি, যা ঘ্রাণ নিচ্ছি, যা ফিল করছি, সেই আঙ্গিকেই তো আমার ব্রেনটা চলছে। আমরা যদি পরবর্তীতে স্লাইডে যাই, যে সেই আঙ্গিকে তো আমার জীবনটা চলছে। হ্যাঁ, তো কেন সেই আঙ্গিকে আমার জীবনটা চলছে আমি যদি বলি, আমি আপনাদেরকে আমার বাস্তবিক উদাহরণটা বলি। এই জায়গাটাতে যেটা হচ্ছে যে আমার এই জুলাইয়ের আগস্টের যে ঘটনাটা, হ্যাঁ, এই ঘটনাটার পরবর্তীতে এখন তো 3 মাস চলে গিয়েছে। প্রথম দিকে প্রথম পরবর্তীতেও একটা সময় যে অজস্র ঘটনাটা তো ঘটছে, প্রতিদিনই কোনো না কোনো নিউজ আসতেছে। আসিফের নিউজ, পিনাকি দা কি বলছেন, তারপরে হচ্ছে এক একজন সাংবাদিক কি বলছেন, প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে। হ্যাঁ, তো একটা জায়গা হচ্ছে গিয়ে যে ফেসবুকে এরকম ঘটনা কন্টিনিউ ঘটে, কিন্তু আমাকে তো অ্যাকচুয়ালি একটা রেসপন্সিবিলিটি আমার আছে। আমাকে তো আমার ক্লায়েন্ট ডিল করতে হচ্ছে, আমাকে তো প্রতিদিন আমাকে কাজ করতে হচ্ছে আমার। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু একটা ভিডিও দেখছেন আপনি, সেই ঘটনাগুলো আমাদের কিন্তু একটা স্ট্রং মেমোরি ক্রিয়েট করছে, বাট অনেকে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, অনেকে ভীষণভাবে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। এই ঘটনার পর অনেকের হচ্ছে গ্রিফ কাটছে না, শোকের যে স্টেপ গুলো প্রায় 1 বছরের উপর থাকতে পারে, সেগুলো অনেক সময় কাটছে না এই জায়গাটা থেকে। তো যেটা হচ্ছে যে আমি যেটা দেখছি, যেটা নিচ্ছি, সেই আঙ্গিকে আসলে আমার ব্রেন ওই জিনিসটাকে পারসিভ করছে। হ্যাঁ, ওটা নিয়ে আমার ইমোশনাল যে কোনো ঘটনা দেখার পর আমার আগে আবেগের ব্রেনে চলে যায়। তো আবেগের ব্রেনে যাওয়ার পর ওটা ফিল্টারিং করার পর আমার হচ্ছে লজিক্যাল ব্রেন এটাকে প্রসেসিং করার পর হয়তো বা আমি রেসপন্স করি। অনেক সময় আমরা রেসপন্স করি না, আমরা অনেক সময় রিয়াক্ট করি। হ্যাঁ, রিয়াক্ট করি। তো আমি আসলে স্যারকে একটু অনুরোধ করবো পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য। তো এখানে আসলে ঘটনাটা আমি যদি বলি, আমি দেখতেছি যে আমি ঠিকভাবে আসলে ক্লায়েন্ট ডিল করতে পারছি না, বা আমি দেখছি যে আমার বাসায় আমার ঘুম ঠিকভাবে মানে ঠিকভাবে হচ্ছে না আর কি, বা আমি দেখছি যে আমার কাজে এত কনসেন্ট্রেশন একদমই থাকছে না। তো যে জায়গাটা আমি ফাইন্ড আউট করলাম যে এই যে আমি ফেসবুক পেপার বা অনেকের জায়গাটাতে আমার যে বিষয়টাকে আমি অনেক অ্যানালাইজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি একটা রাজনীতিবিদ না, বা আমি সাংবাদিকও না, আমি তো একজন সাইকোলজিস্ট। আমার কাজ হচ্ছে মেন্টাল হেলথ সাপোর্ট দাও। আমি তো একজন মা, আমার কাজ আমার বাচ্চাটাকে খেয়াল করা। আমি তো একজন পরিবারের মানুষ, সেখানে একটা জায়গা আছে। তো আমি তো এই জায়গাটা হচ্ছে যখন আমি এই যে জিনিসটা দেখছি, নিচ্ছি, নেওয়ার পর এই যে প্রসেসিংটা হচ্ছে আমার ব্রেনের মধ্যে, আমি কিন্তু এই ব্রেনের মধ্যে প্রসেসিংটাতে ডিস্টার্ব হয়ে যাচ্ছি। ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছি কেন, এটা আমি বুঝতে পারছি না। আমি জানি না কেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিহেভের দ্বারা আমার ক্লায়েন্ট কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার বিহেভ দ্বারা কোনো না কোনো ভাবে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার বিহেভ দ্বারা আমার নিজের শরীরের পরিবর্তন সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আপনাকে 5 সেন্স, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই আরো সামনে, একটা খুব স্ট্রিক্ট জায়গা হচ্ছে যে আম, আমরা অল টাইম কথা বলি নিজের সাথে। অল টাইম আমাদের টক হয়, সেলফ টক হয়, এবং এই আমাদের কিছু ফিলিং জমা হয়। আমি পরের স্লাইডটাতে যেতে বলবো স্যার, এটার পরের স্লাইডটাতে, যে আমরা যেহেতু কথা বলছি, আমাদের কিন্তু এই চিন্তা একটা বিশাল ভূমিকা রাখে। আমরা যে দেখি যে আমরা যে কথা বলছি, আমরা কথা বলছি, সেলফ টক করছি, এই এই জিনিসটা আমাদের অনুভূতি, আমাদের চিন্তার মধ্যে একটা প্রভাব ফেলে। স্যার পরের স্লাইডে প্লিজ। আম, তো এই জায়গাতে যে প্রভাবটা পড়ে, আমি যে বললাম যে এই প্রায় 12টার মধ্যে মতো নেগেটিভ অটোমেটিক থট নিয়ে আমি কথা বলছি। তো যখন আমার পার্টিকুলার কোনো পার্সনকে ঘিরে, বা পার্টিকুলার কোনো ঘটনাকে ঘিরে, বা আমার কলিগস কে ঘিরে, বা আমার বাবা মাকে ঘিরে
এই যে আমাদের নানা ধরনের পার্টিকুলার থট আসতেছে, চিন্তা আসতেছে, এই চিন্তা দ্বারা আমার আবেগ তৈরি হচ্ছে স্লোলি, ধীর ভাবে। যদি আমি চিন্তা করি যে আমার রাগ উঠছে, রাগের পিছনে কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, রাগের পিছনে কোনো না কোনো কারণ আছে। তো এই রাগ উঠছে, আমার আমার মন খারাপ হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমার আনন্দ লাগছে, আমার খুব ভালো লাগছে, এটার পিছনে কোনো না কোনো আমার চিন্তা কাজ করে। এবং আমরা প্রতিনিয়ত নিজেদের সাথে কথা বলি, প্রতিনিয়ত। প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত আপনি যদি মনকে কোনো কাজের মধ্যে সুস্থভাবে ইংগেজ করেন, তো আলহামদুলিল্লাহ সে কাজ করবে, চিন্তা করবে, সেটা অনুযায়ী ফিল করবে। বাট কোনো কাজের কারণে যদি আপনি আপনার মনকে ছেড়ে দেন, সে তার মতন, তার দায়িত্ব হচ্ছে অটোমেটিক নেগেটিভ থট বা নেতিবাচক চিন্তা বা আনহেল্পফুল যে চিন্তাগুলো আছে সেগুলো নিয়ে সে আমাদের সাথে আহ আমাদেরকে আসলে করবে। তো এখন জায়গাটা হচ্ছে যে এই এই জায়গাটাতে আমি যদি শেষ করি বা স্যারকে যদি একটু অনুরোধ করি, আমি যে 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, পরবর্তী স্লাইডে যদি একটু যাওয়ার জন্য অনুরোধ করবো স্যারকে, যে একদম যদি আমরা এর পরের স্লাইডে যাই, যে অ্যাকচুয়ালি আমাদের আমাদের আসলে মাথার ভেতরে যে কি কি অজস্র ধরনের আমার প্রবলেম চলছে, মগজের ভেতর অজস্র ধরনের প্রবলেম চলছে, এটা একটা ছবি নিয়েছিলাম। মানে আমাদের মনের মধ্যে সারাক্ষণই বলা হয় যে যখন আপনি চুপ করে স্থির হয়ে বসছেন, আহ 15-20 সেকেন্ড, 20 মিনিটের মধ্যে আপনার অজস্র চিন্তা, প্রায় 60,000-এর উপর, একটা গবেষণায় একজন আমাদের টিচার একটা বই লিখেছেন, তিনি বলছেন যে গবেষণায় দেখা গেছে প্রায় 60,000-এর উপর চিন্তার একটি টাইম আসতে পারে। তো এখন সেই জায়গাটা হচ্ছে যে আপনি কোনো একটা চিন্তাকে পিক করে নিয়ে যদি ওই চিন্তার ভেতর ডুবে যান, তাহলে আপনার কনসেন্ট্রেশনটা ব্রেকআপ হয়ে যাবে। আবার এই যে চিন্তাগুলো যে অজস্র আসতেছে, এটা তো ওর ব্রেনের একটা প্রসেসিং, যে চিন্তাগুলো আসবে, কন্টিনিউ চিন্তা চলছে চলছে চলছে, ব্রেন কাজ করছে। তো এই এই জিনিসগুলোকে আমরা যে বিলিভই না করি, মানে একসেপ্টই না করি, মানে এই চিন্তাগুলোকে নিয়ে অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাই, বিচার বিশ্লেষণ করতে শুরু করি, যে এরকম চিন্তা আমার কেন আসছে। এখন আমরা যদি বলি যে না, এরকম চিন্তা আসাটাই ব্রেনের কাজ, তো ওটা হাতের কাজ হচ্ছে, কোনো কিছু আপনি ধরবেন, সেই জিনিসগুলো ঠিক করবেন, তরি তরকারি কাটবেন, এটা হাতের কাজ। হাতের কাজ দিয়ে তো পায়ের কাজ হচ্ছে না, পা দিয়ে আপনি হাঁটবেন, চলাফেরা করবেন, পাকস্থলীর কাজ সে পরিপাক কাজ করবে। তো আপনার ব্রেনেরও কাজ একটা আছে, প্রসেসিং আছে, একটা কাজ আছে। তো এই কাজটাকে আসলে আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে যে ব্রেন আসলে ধারাবাহিক চিন্তার একটা স্রোতে যাচ্ছে। তো আমি আসলে আজকে যেহেতু করব না, কিভাবে আসলে এটা থেকে আমরা এর মাইন্ডসেটের জায়গাতে আরো বিস্তৃত ভাবে আলোচনার সুযোগ আছে, যে কোনো একটা, মানে মনটা যে সবসময় কথা বলছে, সবসময় আমার মন কথা বলে, এটাই মনের একটা নেচার। এবং এই কথাগুলোর মধ্যে আমি যে 12টা বা অজস্র আছে, 20টার অজস্র আছে। যদি কারো খুব ইন্টারেস্ট কাজ করে, যে কেউ ইউটিউবে যে সার্চ দিলে নেগেটিভ অটোমেটিক থটের অজস্র বইয়ে পাবেন আপনি, ইউটিউব ভিডিও পাবেন আপনি, লেখা পাবেন আপনি। তো এই জিনিসটা আসলে এটা যে একটা পিক আপ করা, আমি আগের স্লাইড গুলোতেও বারবার যে জিনিসটাকে করছে, জাস্ট একটা জিনিস পিক আপ করুন, যে আপনার অ্যাকচুয়ালি মানে আল্লাহ কাউকে তার সাধ্যের সামর্থ্য অতিরিক্ত বোঝা চাপিয়ে দেননি। এখানে জায়গাটা বিশ্লেষণ করলে আপনার নিজেকে জানাটা অনেক বেশি দরকার। মানে আপনার নিজের সেলফ, আমার সামর্থ্য ব্যাপারটা আমাকে জানতে হবে, এবং আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাও সম্পর্কে আমাকে নলেজ রাখতে হবে। আমি একটা মেয়ে মানুষকে নেগেটিভ ভাবে পারসিভ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি তার পার্সোনালিটি প্যাটার্নটা কি। আমি তো ওই যে খুব রিসেন্টলি 1 বছর হলো পার্সোনালিটি নিয়ে খুব ডিটেলস পড়া হচ্ছিল। তো আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে আব্বু হচ্ছে চুপচাপ, খুবই চুপচাপ, কেউ কথা না বললে আব্বু বই নিয়েই সারাক্ষণ থাকতে পারে। আহ আব্বুর ওরকম কোনো স্ট্রং ফ্রেন্ড সার্কেল নেই।
অ্যাকচুয়ালি আমারও নাই। তো আমি চিন্তা করে দেখলাম আমি একটা ইন্ট্রোভার্ট পার্সন, তো একজন ইন্ট্রোভার্ট পার্সনের কাছে আমি এক্সট্রোভার্ট কোয়ালিটি আশা সবসময় করতে পারি না। হ্যাঁ, তাকে কাজ করতে হবে, তাকে জানতে হবে যে না আমি ইন্ট্রোভার্ট, কিন্তু ব্লাইন্ড সাইড আমার অন্ধকারাচ্ছন্ন জগৎ হচ্ছে আমার এক্সট্রোভার্টনেস। আমাকে মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে, ওই জায়গাটা থেকে সরে আসতে হবে। সেন্সিং, কিছু দেখলে সেটা অনুযায়ী কেউ হচ্ছে মতামত করে, কিন্তু এটা তো তার পার্সোনালিটি তৈরি হয়ে গেছে, কিছু দেখলেই সে আঙ্গিকে সে করে। এটার গভীরের মেসেজটা কি, এটার ভেতরে কি আছে, কেন সে এই ধরনের কথা বললো। একজন বাচ্চা কনসেপ্ট করার পর মার যে পরিমাণ ডোপামিন হয়, তারপর তো সাইকোলজিক্যাল নানান ধরনের প্রবলেম হতে পারে, এবং ভুলে যাওয়াটাও একটা নর্মাল ক্যাপাসিটি। এবং একটা মা যখন গর্ভাবস্থায় থাকেন তখন আশেপাশের মানুষরা যে আচরণটা করছেন, তারা যদি খারাপ আচরণ করেন, আলটিমেটলি ওই ঘরের বাচ্চার প্রবলেম হবে, যে ঘরে বাচ্চাটা জন্ম নিবে। পরবর্তী কেন আমার বাচ্চা এত ইরিটেট হলো, কেন আমার বাচ্চা এত অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু গর্ভাবস্থায় মহিলা খুবই স্ট্রেসে ছিল, কিন্তু আমাদের নলেজই নেই যে যখন গর্ভাবস্থায় একটা মা স্ট্রেস অবস্থায় থাকছে, প্রচন্ড রকম মানসিক চাপের মধ্যে থাকছে, তার গর্ভের মধ্যে যে পানিটার মধ্যে বাচ্চাটা থাকে, সেই পানির টেম্পারেচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, সেই পানির টেম্পারেচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তার মানে ওই বাচ্চাটার আহ কোনো না কোনো ভাবে, আমি তো কখনোই আমার বাচ্চার সাথে খারাপ আচরণ করিনি, রাগারাগি করিনি, চিল্লাচিল্লি করিনি, ও এতটা অস্থির হলো কেন? তো ও অস্থির হলো কেন, সেই অস্থিরতার পিছনেও কারণ আছে, আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তো এই জায়গাগুলোতে নেগেটিভ অটোমেটিক থটটাকে নিয়ে কাজ করার সুযোগ আছে, নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ করার যে কোনো সময় কাজ করার। যখন আমরা তথ্য জানি যে না, বুক ব্যথা মানে হার্ট অ্যাটাক না, মানুষ টেনশন করলেও বুক ব্যথা হতে পারে, তাহলে আমি হার্ট অ্যাটাকের জন্য একদম প্যানিক হয়ে যে সেন্সলেস হব না, সেন্সলেস হব না। হ্যাঁ, ইসিজি করছে, কোনো কিছু ধরা পড়েনি, তার মানে আমি স্ট্রিক্ট যে হ্যাঁ এটা কোনো হার্টের সমস্যা নেই, আমার হার্ট পুরোপুরি ঠিক আছে, অন্য কোনো কারণ আছে কিনা এটা ফাইন্ড আউট করি আমি। তো এই জায়গাটা আমি আসলে শেষ করতে যাচ্ছি যে নেগেটিভ অটোমেটিক থট নিয়ে হয়তোবা থট এবং থট থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো। এই যে আমার আলফা স্টেজে যে আমার অনেক নেতিবাচক গার্বেজ গুলো জমা হচ্ছে, এগুলো গার্বেজ থেকে আমি বের হয়ে আসবো কিভাবে, গার্বেজ গুলোকে ডিলেট করব, মানে রিডিউস করে আমি কিভাবে হেল্পফুল চিন্তা করবো। কারণ আমরা অ্যাকচুয়ালি একটা চক্রের মধ্যেই আছি, সকাল বিকাল রাত সব চক্রের মধ্যে। আমরা আসলে জানি না যে আমাদের আলটিমেট গোল নাই, কোনো কাজে আমাদের আলটিমেট গোল নাই। আমি এটা বলে শেষ করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের আলটিমেট কোনো গোল নাই। আলটিমেট গোল নাই মানে হচ্ছে আমি আমার সব কাজের একটাই গোল, আমি কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকবো, সুখে থাকবো, আরামে থাকবো। বাট দুনিয়াটা শান্তি সুখের বা পুরোপুরি প্রশান্তির পাওয়ার আশাটা খুব ডিফিকাল্টিস। হ্যাঁ, মানে এটা না আসলে করা হয়নি একটা মানুষের জন্য। থ্যাংক ইউ, মানে সাইদ ভাই, আপনি টাইমটা বলেছেন। সবাইকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, স্যাররা আছেন ইনশাল্লাহ। ধন্যবাদ ফাতেমা শাহিন আপুকে চমৎকার আলোচনা করার জন্য, চিন্তার ত্রুটি কগনিশন ডিস্টরশন নিয়ে আলোচনা করার জন্য। এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের লেখক এবং গবেষক একাডেমি 2020 এর সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক স্যারের কাছে ফিরে যেতে চাই। পাশাপাশি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আলম স্যার। আমরা দুজনের আজকে আলোচনার উপর ওনাদের মন্তব্য শুনে তারপর আমরা আমাদের উপস্থিত দর্শকদের কাছে প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো ইনশাআল্লাহ।